ঠাকুরমশাই, সেই দিন ছিল ঠিক এই রকমই এক কাল বৈশাখীর রাত। প্রকৃতি তখন নিজের রৌদ্র রূপ দেখাচ্ছিল। আর ঠিক সেই রাতে যখন চারিদিকে মেঘের গুরু গর্জনের ধ্বনি ভেসে উঠছিল, তখন এই রাজ পরিবারের অন্দরে ষড়যন্ত্রের পাশা খেলা জমে উঠেছিল। মহারাজ শ্রীযুক্ত হরিনারায়ণ রায় বাহাদুরের দ্বিতীয় পক্ষের স্ত্রী তখন মহারাজের অবর্তমানে নিজের অবৈধ প্রেমিক সেনাপতি জয়নারায়ণ প্রতাপ রুদ্রের সাথে অন্তরঙ্গ মুহূর্ত উদযাপন করার পাশাপাশি সেনাপতিকে বলেছিল, যদি এইভাবে রোজ রাতে নারী শরীরকে উপভোগ করতে চায় তাহলে মহারাজ আর বড় রানীর ওই সন্তান অর্থাৎ রাজকুমার চন্দ্রশেখরকে চিরদিনের মতো এই পৃথিবী থেকে সরিয়ে ফেলতে হবে। কারণ ও যদি বেঁচে থাকে তাহলে রাজ পরিবারের নিয়ম অনুযায়ী ওকেই রাজা হতে হবে, আর তখন ওই হবে এই রাজ্যের দণ্ডমুণ্ডের কর্তা। কিন্তু যদি এই রাজকুমার কোনোভাবে মারা যায় তাহলে রাজ পরিবারে আর কোনো ভবিষ্যৎ উত্তরাধিকারী থাকবে না, আর তখন সিংহাসন হবে ফাঁকা, আর এই সেনাপতি হবে রাজা, আর ওকে বিয়ে করে এই রানী হবে ও স্ত্রী। তখন গোটা রাজ্য শাসন করবে এরাই। এর আগেও নিজের শয়তানি বুদ্ধি দিয়ে মহারাজকে খাবারে বিষ মিশিয়ে খুন করেছিল, আর এখন এই নৃশংস পরিকল্পনা করে রাজকুমারকে পথ থেকে সরিয়ে দেওয়ার ছক সাজিয়ে নিয়েছিল। এরপর সেই রাতেই ঘটে গেল সেই মর্মান্তিক অঘটনটা। মহারাজের দ্বিতীয় পক্ষের এই স্ত্রী নিজের পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য সঠিক সময়ের অপেক্ষা করেন না। যখনই মাথায় নতুন কোনো শয়তানি পরিকল্পনা আসে তখনই সেটাকে বাস্তবায়িত করে ফেলেন তিনি। আর এইবারও তার ব্যতিক্রম হয়নি। সেনাপতিকে নির্দেশ দিয়েছিল সেই রাতেই রাজকুমারকে খুন করবার জন্য, আর সেনাপতিও ঠিক এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করেছিল। আর তারপর সেই কাল বৈশাখীর দুর্যোগের রাতে যখন গোটা প্রকৃতিতে তাণ্ডব চলছিল, ঠিক সেই সময় সেনাপতি নিজের দ্বিধারী তলোয়ার, যেটা দিয়ে সে অনেক যুদ্ধ জয়লাভ করেছিল, সেই তলোয়ার দিয়ে রাজকুমারের ধর থেকে মাথাটা আলাদা করে ওকে মেরে ফেলেছিল। হ্যাঁ, মেরে ফেলেছিল। হ্যালো এভরিওয়ান, বঙ্গকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনারা শুনতে চলেছেন শুভেন্দু চ্যাটার্জির কলমে একটি তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন, তারানাথ তান্ত্রিক ও রাজকুমারের প্রেত। গল্পটি শেষ পর্যন্ত শুনবেন। সাংঘাতিক একটি ভয়ের গল্প, আশা করি আপনাদের ভালো লাগবে। আর বেশি সময় নষ্ট না করে সরাসরি আজকের গল্পে চলে যাব।
আমরা জানি রাজ পরিবারের পুরুষরা ওনারা সবাই প্রায় বীর যোদ্ধা, আর দিনে প্রায় 24 ঘন্টাই ওরা মত্ত থাকত যুদ্ধের পরিকল্পনা, সেনা রচনা করার পরিকল্পনা ইত্যাদি নানাবিধ জটিল সমস্ত চিন্তাভাবনা নিয়ে। যুদ্ধের সময়ে এই সমস্ত পুরুষেরা সিংহের মতো ঝাঁপিয়ে পড়ত শত্রুপক্ষের উপর। তারা অত্যন্ত দক্ষতার সাথে যুদ্ধ করে অবশেষে জয়লাভ করত। এই কথা তো আমরা কম বেশি সবাই জানি। এ তো গেল রাজ পরিবারের পুরুষদের কথা। কিন্তু একটা বিষয় যেটা আমরা প্রায় অনেকেই জানি না, সেটা হলো রাজ পরিবারের অন্দরমহলের নারীদের কথা। রাজ পরিবারের অন্দরমহল একাধারে যেমন ছিল বিভিন্ন প্রতিভার জন্মস্থান, আবার অন্যদিকে এই অন্দরমহলেই বেড়ে উঠত বিবিধ ষড়যন্ত্রের বিষবৃক্ষ। রাজপরিবারের অন্দরমহলের নারীরা যেমন একাধারে ছিল বিবিধ প্রতিভা আর গুণের অধিকারিণী, ঠিক অন্যদিকে কিছু নারী ছিল ষড়যন্ত্রকারী, অপরাধী মানসিকতা বিশিষ্ট, লোভী আর স্বার্থপর। এরা নিজেদের সীমাহীন লোভ আর স্বার্থের সিদ্ধির জন্য যে কোনো রকমের পথ অবলম্বন করতে সদা তৎপর থাকত। এছাড়াও এদের কাছে দুটো মোক্ষম অস্ত্র থাকত, সেটা হলো এদের রূপ আর যৌবন। এই দুই অস্ত্রকে ব্যবহার করে এরা যে কোনো শক্তিশালী পুরুষকে নিজের প্রেমের জালে জড়িয়ে অনায়াসেই নিজের স্বার্থ সিদ্ধি করে ফেলতে সক্ষম ছিল। আজকের এই কাহিনীও ঠিক এমনই এক রাজপরিবারের অন্দরের ষড়যন্ত্রের কাহিনী। এই ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দুতে ছিল ওই রাজপরিবারেরই এক নারী। এই কাহিনী তারানাথ তান্ত্রিকের জীবনের মাঝামাঝি পর্যায়ে ঘটেছিল। ঠাকুরমশাই আমাকে আর কিশোরীকে এক বৃষ্টিমুখর আষাঢ়ের সন্ধ্যায় নিজের বাড়ির সান্ধ্যকালীন গল্পের আসরে শুনিয়েছিলেন এই গল্প। এই কাহিনীর মাধ্যম দিয়ে আমরা রাজপরিবারের অন্দরমহলের কালো রূপটাকে প্রত্যক্ষ করতে পেরেছিলাম। সময়টা আষাঢ় মাসের এক মেঘাচ্ছন্ন সন্ধ্যা। সেই দিন সারা দিন ধরে অবিরাম গতিতে বৃষ্টি পড়েছে, আর সেই সঙ্গে ঝোড়ো হাওয়া আর বিদ্যুতের ঝলকানি দুটোই সমান তালে চলেছে। কিন্তু বিকেলের পর বৃষ্টিটা কিছুটা ধরে এসেছিল ঠিকই, কিন্তু ঝোড়ো হাওয়া আর বিদ্যুতের ঝলকানি একরকম থেকে গেল। সেদিন রবিবার থাকায় দপ্তর ছুটি ছিল, আর এই রকম বৃষ্টিমুখর আষাঢ়ে সন্ধ্যায় ঘরে বসে থাকার জন্য মন মানতে চায় না। এমন দিনেই মনে পড়ে যায় ঠাকুর মশাই অর্থাৎ তারানাথ তান্ত্রিকের কথা। এমন দিনে ঠাকুর মশাইয়ের বৈঠকখানার ওই হ্যারিকেনের আলোতে ভৌতিক গল্পের আবহ সৃষ্টি হয়ে যায়, আর সেই আবহে ঠাকুর মশাইয়ের বলা গল্পগুলো সত্যি হয়ে উঠতে থাকে। আর ঘরে বসে থাকতে পারলাম না, তাই গিন্নিকে বলে একটা ছাতা হাতে নিয়ে বেরিয়ে পড়লাম তারানাথের বাড়ির উদ্দেশ্যে। আমি যখন আমার বাড়ির সামনের গলিটা দিয়ে বড় রাস্তায় উঠতে যাব, ঠিক তখনই দেখলাম কিশোরী সেন আমার বাড়ির দিকে আসছে। ওকে আসতে দেখে আমি বললাম, ভায়া, আজ আর আমার বাড়ি গিয়ে তোমার কাজ নেই। এই বর্ষণমুখর সন্ধ্যায় আমার বাড়ি না গিয়ে চলো ঠাকুর মশাইয়ের বাড়ি যাই। সেখানে গেলে হ্যারিকেনের আলোয় ঠাকুর মশাইয়ের মুখ থেকে কিছু রোমাঞ্চকর ভৌতিক কাহিনী শোনা যাবে, আর আজকের এই সন্ধ্যাটা আমাদের জমে যাবে। তাই আর দেরি করো না, চলো ঠাকুর মশাইয়ের বাড়ি যাই। আমার এই কথায় কিশোরী রাজি হয়ে গেল। এরপর আমি আর কিশোরী একসাথে তারানাথের বাড়ির দিকে পা বাড়ালাম। এরপর আমরা দুজনে এগিয়ে গিয়ে একটা ফাঁকা ট্রামে উঠে পড়লাম, আমি আর কিশোরী। তারপর সেই ট্রাম তার আপন গতিতে এগিয়ে চলল কলকাতা শহরের রাজপথ ধরে। ট্রামের জানালা দিয়ে আমি আর কিশোরী দেখতে লাগলাম বৃষ্টি ভেজা কলকাতার রাজপথগুলো। আমি দেখলাম রাস্তার বেশ কিছু জায়গায় 1 হাঁটু জল দাঁড়িয়ে গেছে। এই সমস্ত দৃশ্য দেখতে দেখতে প্রায় ঘণ্টাখানেক পর আমাদের ট্রামটা এসে উপস্থিত হলো মঠ লেনের সামনে। এরপর আমি আর কিশোরী নেমে পড়লাম ট্রাম থেকে। আমরা নেমে যাবার পর ট্রামটা চলে গেল দক্ষিণেশ্বরের দিকে। এবার আমরা এগিয়ে গেলাম মঠ লেনের সেই সরু গলিটার দিকে। গলিতে ঢোকার আগে কিশোরী তারানাথের জন্য পাশের মুদি দোকান থেকে একটা 500 প্যাকেট কিনে নিল। তারপর আমরা দুজনে প্রবেশ করলাম গলিটার ভেতরে। গলির ভেতরে প্রবেশ করার পর
আমার প্রায় মনে হয় এই স্থান যেন আধুনিক কলকাতার স্থান নয়। এই স্থানে আজও প্রাচীনত্বের ছোঁয়া আছে, আর তার সাক্ষ্য বহন করে চলেছে এই গলির ভেতরে অবস্থিত বাড়িগুলি। কিন্তু আমাদের কাছে সব কিছুকে ছাপিয়ে এই গলির মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে আছে তারানাথের বাড়ি। তার বাড়ির দেয়ালে লাগানো ওই সাইনবোর্ডটা, যেখানে আজও জলজল করে সেই নামটা তারানাথ জ্যোতির্বিনোদ। আর এই নামের নিচে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বাক্ষর তারানাথকে আজও প্রসিদ্ধ করে রেখেছে। এই সমস্ত কিছু ভাবতে ভাবতে আমি আর কিশোরী এসে উপস্থিত হলাম তারানাথের বাড়ির সদর দরজার সামনে। তারপর কিশোরী দরজায় টোকা দিল। এরপর ভেতর থেকে ভেসে এলো তারানাথের গলা। চারিমা, একটু দেখ তো মা, এই সময় কে এলো। দেখছি বাবা। এরপর চারি তাড়াতাড়ি উপরতলা থেকে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। তারপর সদর দরজাটা খুলে দিল। এরপর আমাদের দুজনকে দেখে সে একগাল হাসি দিয়ে বলল, আসুন কাকাবাবু, আপনারা ভেতরে আসুন। ক্ষমা করবেন, দরজাটা খুলতে একটু দেরি হয়ে গেল। এতে ক্ষমা চাওয়ার কি আছে চারিমা, আমরা কিছু মনে করিনি। এরপর আমাদের দুজনকে চারি নিয়ে এলো উপরতলার বৈঠকখানায়, আর আমাদের বলল, কাকাবাবু, আপনারা এই ঘরে বসুন, আমি বাবাকে ডেকে আনছি, বলছি আপনারা এসছেন। এই কথা বলে চারি চলে গেল। মিনিট 20 পরে তারানাথ এলেন বৈঠকখানায়। তারপর আমাদের দেখে একগাল হাসি দিয়ে বললেন, কি ব্যাপার, এই বাদলা দিনে আমার ডেরায় ঘরে মন টিকছিল না বুঝি? আসলে ঠাকুরমশাই, এই বাদলা দিনে ভৌতিক গল্প বেশ ভালোই জমে, আর আপনার মুখ থেকে এইরকম দিনে ভৌতিক গল্প শোনার লোভ আর আমরা সামলাতে পারিনি, তাই চলে এলাম আপনার কাছে। কিশোরীর কথাটা শুনে তারানাথের মুখটা উজ্জ্বল হয়ে উঠল। এবার তারানাথ আমাদের উদ্দেশ্যে বললেন, সে তোমরা সত্যি বলেছ, এই বৃষ্টিমুখর সন্ধ্যায় ভৌতিক গল্প বেশ ভালোই জমে ওঠে। কিন্তু আমি যে সমস্ত ভৌতিক গল্প তোমাদের শোনাই সেগুলো সবই সত্য ঘটনা, কোনোটাই ছেলে ভুলানো গল্প নয়। তাছাড়া তোমাদের তো আমি আগেই বলেছিলাম যে এই গল্প বলার গুণটা আমি আমার বাবার থেকে পেয়েছিলাম। এই ক্ষমতাটা আমাকে দেওয়ার জন্য আমি চিরকাল বাবাকে নতজানু হয়ে প্রণাম করি। কিন্তু আজ যদি আমি তোমাদের মতো শিক্ষিত হতে পারতাম, তাহলে এই ক্ষমতাকে কাজে লাগিয়ে বড় বড় বই পুস্তক লিখে সাহিত্যিক উপাধিটা পেয়ে যেতাম। যাক সেসব কথা, এই তোমাদের সঙ্গে এই সমস্ত অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়ে আমি বেশ ভালোই আছি, আর আমার কিছু দরকার নেই। আমাদের এই কথোপকথনের সময় চারি ঘরে প্রবেশ করে আমাদের জন্য 3 কাপ চা আর গরম গরম ফুলুরি দিয়ে গেল। তোমরা আগে খেয়ে নাও, তারপর একটা গল্প শুরু করছি। এরপর কিশোরী তারানাথের জন্য আনা পাসিং শোয়ের প্যাকেটটা তারানাথের হাতে তুলে দিল। তারানাথ ওই প্যাকেট থেকে একটা সিগারেট বার করে সেটাকে ধরিয়ে মনের সুখে দুটো টান দিলেন। এরপর আমি চায়ে একটা চুমুক দিয়ে তারানাথকে বললাম, ঠাকুরমশাই, আমরা তো আপনার কাছে নানান রকমের তান্ত্রিক, কাপালিক এবং অঘরীদের গল্প শুনেছি, আজ আর সেরকম গল্প শুনব না। আজকে আমরা আপনার কাছ থেকে সত্যিকারের ভূতের গল্প শুনতে চাই। এই রকম পরিবেশে আপনার মুখ থেকে ভৌতিক গল্প যদি শুনি, তাহলে সত্যিই এক অনন্য অনুভূতির সৃষ্টি হবে আমাদের মনে। তাই আজকে আপনি আমাদের সেই রকমই কোনো ঘটনা শোনান, আমরা সেটাই শুনব। আমার কথায় সম্মতি জানিয়ে এবার কিশোরী ও তারানাথকে বলল, হ্যাঁ ঠাকুরমশাই, আজকে এইরকমই গল্প হোক, আমরা শুনতে চাই এইরকম গল্প। আর ঠিক এই সময় আবার বাইরে ঝেঁপে বৃষ্টি এলো। এর সঙ্গে বিদ্যুৎ ঝলকানি আর ঝোড়ো হাওয়ার দাপটও বেড়ে উঠল। সেদিকে একবার তাকিয়ে তারানাথ আমাদের উদ্দেশ্যে বললেন, রাজ পরিবারের অন্দরমহলের অজানা কাহিনী তোমরা জানো? জানো না নিশ্চয়। রাজ পরিবারের অন্দরমহল যেমন নানাবিধ প্রভাবশালী নারীদের কাহিনী বলে, ঠিক তেমনি এই অন্দরমহলেই জন্ম নেয় নানাবিধ ষড়যন্ত্র, যেগুলোর কেন্দ্রবিন্দুতেও সেই নারী থাকে। সম্পত্তির লোভ, ক্ষমতা প্রাপ্তির লোভ,
নারী মনে সীমাহীন উচ্চাকাঙ্ক্ষার জন্ম দেয়, তেমনি সেই নারী ষড়যন্ত্রে লিপ্ত হয়ে নিজের সেই ক্ষমতা প্রাপ্তির পথে বাধা দানকারী প্রতিবন্ধক সমূহকে সমূলে উৎপাটিত করতেও পিছুপা হয় না। এর জন্য ওই নারী যে কোনো রকমের কুপথ অবলম্বন করতে সদা তৎপর থাকে। রাজ পরিবারের অন্দরমহল এইরকমই ষড়যন্ত্র গোপন হত্যার মতো ঘটনার সাক্ষী হয়ে থাকে। আজকে আমি তোমাদের ঠিক এমনই একটি রাজ পরিবারের অন্দরমহলের কাহিনী শোনাবো, যেখানে এক নারীর সীমাহীন উচ্চাকাঙ্ক্ষা আর ক্ষমতা প্রাপ্তির লোভ কিভাবে নারীকে পশুতে পরিণত করে তাকে দিয়ে ওই পরিবারের সকল সদস্যকে খুন করায়, সেই সঙ্গে ওই পরিবারের ভবিষ্যৎ প্রজন্ম রাজকুমারকেও খুন করায়। এই কাহিনী ওই হতভাগ্য রাজকুমারেরও, যে তার কৈশোর বয়সে এই জঘন্য ষড়যন্ত্রের শিকার হয়ে নিজেকে বলি বানিয়েছিল, আর মৃত্যুর পরও ওর অতৃপ্ত আত্মার প্রতিশোধ নেওয়ার ঘটনাটাও এই কাহিনীর আরো একটি অংশ ছিল। আমি নিজেও অতৃপ্ত আত্মার মুখোমুখি হয়েছিলাম, আর ওকে ওর ওই বন্দি জীবন থেকে মুক্তি দিয়েছিলাম। কাহিনী শুরুর আগে আমাদের চলে যেতে হবে মেদিনীপুরের ধুলিবাড়ি গ্রামে। ধুলিবাড়ি গ্রামে মহারাজ শ্রীযুক্ত হরিনারায়ণ রাজবাহাদুর জমিদার বাড়ি ছিল। মহারাজ সুদূর বিহারের সীতামারি থেকে নিজের রাজত্বকে পরিবর্তন করে মেদিনীপুরের সপরিবারে চলে এসেছিলেন, কারণ বিহারের সীতামারিতে এক অজানা জ্বর দেখা দিয়েছিল, আর সেই জ্বরে গ্রামকে গ্রাম উজাড় হয়ে যাচ্ছিল। মহারাজ দেশ বিদেশ থেকে প্রজাদের রক্ষা করবার জন্য বড় বড় ডাক্তার, কবিরাজ, হাকিমদের নিয়ে এসেছিলেন, কিন্তু কেউই সেই জ্বরের সঠিক চিকিৎসা করে উঠতে পারেননি। পরিবর্তে ওনারা মহারাজকে বলেছিলেন, মহারাজ, আমাদের হাতে আর কিছুই করার নেই। এই জ্বরের চিকিৎসা আমরা করতে পারবো না, কারণ এই জ্বর আমরা আগে দেখিনি। যেটা দেখিনি সেটা চিকিৎসা আমরা কিভাবে করব? যদি অভয় দেন তো একটা কথা বলতে পারি। বলো কবিরাজ, কি বলতে চাও? মহারাজ, আমার মনে হয় আপনাদের সীতামারি ছেড়ে চলে যাওয়াটাই মঙ্গল। যে কয়েকজন সুস্থ প্রজা রয়েছে তাদের যদি আপনি সুরক্ষিত করতে চান, তাহলে যত দ্রুত সম্ভব এই জায়গা ছেড়ে চলে যান। এই সীতামারির হাওয়া বাতাস দূষিত হয়ে গেছে, এখানে থাকলে পরিস্থিতি আরো খারাপ হয়ে উঠবে। এই বলে কবিরাজ চলে গেলেন, আর মহারাজ পড়লেন গভীর সমস্যায়। এইভাবেই অল্প সময়ের ব্যবধানে কিভাবে এই এত বড় রাজত্ব রাজপাট ছেড়ে প্রজাদের নিয়ে এই সীতামারি থেকে অন্যত্র চলে যাবেন ভেবে পেলেন না। কিন্তু আবার যদি উনি না যান, তাহলে ওনার বাকি সুস্থ থাকা প্রজারাও এই অজানা জ্বরের প্রকোপে পড়ে মারা যাবে। তাহলে ওনার সমস্ত রাজত্ব একদম ধূলিসাৎ হয়ে যেতে পারে। আর তারপর যখন এই অজানা জ্বর রাজ পরিবারে প্রবেশ করবে, তখনও ঠিক একইভাবে ওনার পরিবারের সদস্য তথা সেনাপতি, মন্ত্রী সহ সমস্ত রাজকর্মচারীরাও একে একে ঢলে পড়বে মৃত্যুর কোলে। কিন্তু উনি সেটা কিছুতেই হতে দিতে পারেন না। তাই এবার উনি পরামর্শ নেবার জন্য মন্ত্রী মশাইকে ডাকলেন। তখন মন্ত্রী মশাই এলেন মহারাজের কাছে। তখন মহারাজ ওনাকে বললেন, মন্ত্রী, আজ আমি বড় অসহায় হয়ে পড়েছি। আমি বুঝতে পারছি না কিভাবে এই সমস্যার সমাধান করব। এদিকে কবিরাজ বলে গেছেন যে আমাদের বাড়ির সবাইকে এই সীতামারি ছেড়ে চলে যেতে হবে, তবেই নাকি আমি আমার প্রজাসহ এই গোটা রাজ পরিবারকে সুরক্ষিত করতে পারবো। কিন্তু আমার কাছে প্রধান সমস্যার বিষয়টা হলো যে এই অল্প সময়ের মধ্যে আমি আমার গোটা পরিবার আর আমার এই প্রজাদের নিয়ে এই সীতামারি ছেড়ে কোথায় যাব বলো তো? হ্যাঁ, আর যদিও বা চলেও যাই, তাহলে সেই স্থানে পৌঁছে আমরা নিজেরাই বা কোথায় থাকবো, আর আমাদের প্রজাদেরই বা কোথায় থাকতে দেব? মন্ত্রী, এবার তুমি আমাকে বলো আমি কি করব। মহারাজ, সত্যি পরিস্থিতি বড়ই জটিল হয়ে উঠছে।
কিন্তু মহারাজ যখন এই একমাত্র পথ খোলা রয়েছে, তখন আমাদের এই পথটাকে ব্যবহার করতে হবে। এছাড়া আর কোনো উপায় নেই। মহারাজ, আপনার মনে আছে সেই মেদিনীপুরের ধুলিবাড়ির কথা, যেখানে আপনার বাবা অর্থাৎ শ্রীযুক্ত তারক ব্রহ্ম রায় বাহাদুর মহাশয় বহু বছর আগে ভদ্রাসন বানিয়ে গিয়েছিলেন, কিন্তু কখনো সেখানে গিয়ে উঠতে পারেননি। সেই প্রথম দিন থেকেই ওই ভদ্রাসন দরজা বন্ধ অবস্থাতেই পড়ে রয়েছে। আপনি যদি চান তাহলে ওইখানে নতুন করে বসবাস শুরু করতে পারেন, আর প্রজারাও ওখানে নিজেদের বসতি গড়ে তুলতে পারবে। তাই হোক মন্ত্রী, আমি আমার প্রজাদের মঙ্গলের জন্য এই সীতামারির রাজত্ব ছেড়ে ওই মেদিনীপুরের ধুলোবাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত। তুমি না কয়েকটা ঘোড়ার গাড়ি আর গরুর গাড়ি প্রস্তুত করো, আর গোটা রাজ্যে এই খবরটা জানিয়ে দাও। মহারাজের কথা মতন মন্ত্রীমশাই সেনাপতিকে দিয়ে গোটা সীতামারিতে এই ধুলিবাড়িতে যাওয়ার খবরটা ঠেরা পিটিয়ে জানিয়ে দিলেন। মহারাজের দুজন স্ত্রী, বড় রানী কনকচাপা দেবী আর ছোট রানী মল্লিকা দেবী, এদের মধ্যে বড় রানী প্রজাহিতের জন্য মহারাজের এই সিদ্ধান্তকে সমর্থন করলেও ছোট রানী একদমই এই প্রস্তাবকে মেনে নিতে পারেননি। তাই উনি মহারাজকে বললেন, মহারাজ, আমার মনে হয় আপনি এবার একটু বেশি বাড়াবাড়ি করছেন। আপনি ওই সমস্ত গরিব ভিখিরিদের সুরক্ষিত করতে আমাদের সকলকে এই সীতামারি থেকে সরিয়ে এক অনিশ্চিত ভবিষ্যতের পথে নিয়ে যাচ্ছেন। আপনি কি একবারের জন্যও ভেবেছেন আমরা ওই নতুন জায়গায় কিভাবে থাকবো? আর ওখানে গেলে যে ওরা সুরক্ষিত হবে, এমন কি কোনো ভরসা আপনি ওদের দিতে পারবেন মহারাজ? এই সীতামারিতে আমরা কত বছর ধরে রয়েছি, আর এখানে আমাদের এত বড় রাজত্ব আর সম্পত্তিরই বা কি হবে? এগুলো তো শত্রুরা লুটে পুটে খাবে। সে কথা কি আপনি একটি বারের জন্যও ভেবেছেন? মহারাজ, আমার অপরাধ নেবেন না। আপনি কেবল আবেগের বশবর্তী হয়ে এইরকম সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু এত বড় সিদ্ধান্ত মোটেও আবেগের বশবর্তী হয়ে নেওয়া উচিত নয়। বাবা মশাই সে কোন যুগে মেদিনীপুরের ধুলিবাড়িতে রাজমহল বানিয়েছিলেন, তার কি কোনো হিসেব আছে? তাছাড়া এত বছরের মধ্যে ওই বাড়ি ভূতের বাড়িতে পরিণত হয়ে গেছে। মহারাজ, আমি শুধু আপনাকে বলবো যে আরেকটিবার ঠান্ডা মাথায় এই বিষয়টা নিয়ে ভাবুন, আর এইবার আবেগ দিয়ে নয়, বরং মাথা খাটিয়ে সমস্যার সমাধান করুন। ছোট রানী, আমি যা করেছি সব কিন্তু আমার এই প্রজাদের মঙ্গলের জন্য। তুমি তো এই সীতামারির মহারানী, বলো, তোমার মুখে আজ এইরকম স্বার্থপরের মতো কথা? দেখো রানী, আমি জানি তোমরা এত বছর ধরে এই সীতামারিতে রয়েছো, আর এই জায়গার প্রতি তোমাদের সকলের মনের মধ্যে একটা ভালোবাসা জন্মে গেছে। তাই তো এই জায়গার তোমরা মায়াও কাটিয়ে উঠতে পারছো না। কিন্তু রানী, তোমরা হয়তো জানো না, এই অজানা জ্বর ধীরে ধীরে আমাদের এই গোটা সীতামারিকে শ্মশানে পরিণত করে দিচ্ছে। আমার অধিকাংশ কর্মচারী আর প্রজারা মারা গেছে এই জ্বরে ভুগে। এখন শুধু হাতে গোনা কয়েকজন প্রজাই বেঁচে রয়েছে। আমি তাদের যে কোনো মূল্যের বিনিময়ে রক্ষা করব, আর এর জন্য যদি আমার সমস্ত ধন সম্পত্তি চলেও যায় তাহলে তাই হবে। আমি আমার সিদ্ধান্ত বদল করব না। আগামীকাল সকালে আমরা সবাই সীতামারি থেকে মেদিনীপুরের ওই ধুলোবাড়িতে যাত্রা করব। আশা করছি দিন তিনেকের মধ্যেই আমরা সেখানে পৌঁছেও যাব। মহারাজের এই কথা শুনে ছোট রানী আর কোনো কথা বলল না, চুপচাপ বেরিয়ে গেল ঘর থেকে। ছোট রানীর মনের এই লোভ আর সীমাহীন উচ্চাকাঙ্ক্ষা বিয়ের পর থেকেই মহারাজ আর বড় রানী সবসময় প্রত্যক্ষ করতেন, কিন্তু ওনার কখনোই ছোট রানীকে এর জন্য কিছু বলতেন না। কারণ যখন ছোট রানীকে বিয়ে করে মহারাজ সীতামারিতে এনেছিলেন, তখন ছোট রানী নিতান্তই বালিকা ছিল।
ছোটদের মধ্যে এইরকম হিংসা লোভ তো থেকেই থাকবে, আর সেটা সময়ের সাথে সাথেই আপনা আপনি চলে যায়। এই বিশ্বাস ছিল বড় রানী আর মহারাজের মনে, কিন্তু হলো ঠিক তার বিপরীত। যত দিন যেতে লাগলো ছোট রানী মল্লিকা ততই লোভী আর উচ্চকাঙ্ক্ষী হয়ে উঠল। ওর নজর থাকতো সবসময় বড় রানীর গয়নার বাক্সের উপর, আর বড় রানী একটু সরলেই সেই সুযোগে মল্লিকার ওই গয়নার বাক্সের মধ্য থেকে ভালো কোনো সোনার গয়না সরিয়ে ফেলত। বড় রানী এগুলো জানলেও কিছু বলতো না, বরং পরিবর্তে বড় রানী ওকে বলতেন, ছোট, তুই তো শুধু আমার স্বামীর বিয়ে করা বউ না, তুই আমার ছোট বোন, আর তোর খুশিতেই আমার খুশি। দেখ বোন, আমার ধীরে ধীরে বয়স বাড়ছে, আর এইসব ভারী ভারী সোনার গয়না আমার পরতে তেমন একটা ভালো লাগে না রে। কিন্তু কিন্তু তুই যখন এগুলো পরিস, তখন আমার নিজের সেই পুরনো দিনগুলোর কথা মনে পড়ে, যখন আমি মহারাজের হাত ধরে এই বাড়িতে এসেছিলাম। ছোট, আজ থেকে আমার এই গয়নার বাক্সের দায়িত্ব আমি তোকে দিলাম। তুই আমার মায়ের এই স্মৃতিটাকে অতি যত্ন সহকারে নিজের কাছে রাখিস, আর এই গয়নাগুলোকে পরে মহারাজের মন জয় করে নিস। কেমন? একটা কথা সব সময় মনে রাখবি ছোট, তুই এই সীতামারির মহারানী, আর তাই তোকে সব সময় নিজেকে পরিপাটি করে রাখতে হবে, যাতে সকলে এক ডাকে এই স্থানের ছোট রানীর মর্যাদাটা দিতে পারে। আমি জানি তুই আমার এই কথাটা রাখতে পারবি, আর খুব তাড়াতাড়ি তুই এই সীতামারির সকল প্রজাদের মন জয় করে নিতে পারবি। এই কথা বলে বড় রানী নিজের মায়ের ওই প্রাচীন গয়না ভর্তি কাঠের বাক্সটা তুলে দিল ছোট রানী মল্লিকার হাতে। গয়নার বাক্স পেয়ে মল্লিকার চোখ ফুটে উঠেছিল লোভের আগুন, আর এবারও নিজের মনেই বলল, দিদি, তুমি সত্যি সরল মনের। মহারাজের কাছ থেকে তোমার ব্যাপারে যা শুনেছি, তুমি তো দেখছি তার থেকেও বেশি উদার মনের। আমি তো ভাবতেই পারিনি আমি চাইবার আগে তুমি নিজেই নিজের মায়ের এই অমূল্য গয়নার বাক্সটা আমার হাতে তুলে দেবে। ভালোই করেছো তুমি, কারণ এই গয়নাগুলো তোমার মতো বুড়ির গায়ে মানায় না। এই গয়না তোমার গায়ে থাকবার অর্থ হলো কাকের শরীরে ময়ূরের পুচ্ছ থাকা। এই সমস্ত গয়না আমার মতো রূপসীর শরীরেই শোভা পায়। তুমি একটা কথা ঠিকই বলেছ দিদি, আমি হলাম এই সীতামারির মহারানী, আর আমাকে সবসময় ঠাটে বাটে থাকতে হবে। চিন্তা করো না দিদি, খুব শীঘ্রই আমি হব এই গোটা রাজত্বের মালকিন। সেই দিন খুব বেশি দূর নেই। এইভাবে ছোট রানী মল্লিকা যত দিন যেতে লাগলো, ধীরে ধীরে রাজ পরিবারের অন্দর মহলে কর্ত্রী হয়ে উঠতে লাগলো। বড় রানীকে ঠাড়ে ঠাড়ে বুঝিয়ে দিতে লাগলো যে বড় রানী ওর হাতের পুতুল, আর অন্দর মহলে ওনার জায়গা ছিল ছোট রানীর পায়ে। মল্লিকা বড় রানীকে উঠতে বসতে হেনস্থা করত, কিন্তু তবুও বড় রানী মল্লিকাকে নিজের থেকেও বেশি ভালোবাসত, আর ওর সমস্ত চাওয়া পাওয়াকে মেটানোর চেষ্টা করত। বড় রানীকে উপেক্ষা করে মহারাজ সেই সময় ছোট রানীকে বেশি সময় দিতেন, আর রাতের বেলা ছোট রানীর সাথেই থাকতেন মহারাজ। তাই হবে নাই বা কেন, ছোট রানী ছিল সুন্দরী আর যৌবন শক্তিতে ভরপুর। তাকে দেখলে যে কোনো পুরুষের মনের মধ্যেই কামের আগুন জ্বলে উঠবে, আর মধ্যবয়সী মহারাজের মনেও সেই আগুন জ্বলত। তাই উনি প্রতি রাতেই ছুটে যেতেন ছোট রানীর কাছে। কিন্তু ছোট রানী মল্লিকার মোটেও মহারাজের সাথে মিলনের ইচ্ছা করত না, কারণ ও মহারাজকে ধন সম্পত্তির লোভে আর সীতামারির মহারানী হবার লোভে বিয়ে করেছিল। মহারাজের প্রতি ওর মনে বিন্দুমাত্র প্রেমের ভাব ছিল না। মহারাজের সাথে
প্রতি রাতে এই মিলনের মিথ্যে নাটক করতে বাধ্য হতো সে। কারণ মল্লিকার মন মহারাজের তরুণ সেনাপতি জয়নারায়ণ প্রতাপ রুদ্রের উপর পড়েছিল। সুপুরুষ জয়নারায়ণ ছিলেন মহারাজের একমাত্র বিশ্বস্ত সেনাপতি। যুদ্ধ কৌশলে নিপুণ সেনাপতি মহারাজের থেকেও ছিল বেশি ক্ষমতাবান। ও চাইলে এরম দুর্বল বয়স্ক রাজাকে নিজের দ্বিধারী তলোয়ারের এক কোপে শেষ করে দিয়ে নিজের সীতামারির মহারাজ হয়ে সিংহাসনে বসে যেতে পারে। এইরকম অসাধারণ পুরুষত্বের অধিকারী সেনাপতির প্রেমে নবযৌবনা উচ্চাকাঙ্ক্ষা ছোট রানী মল্লিকা জড়াবেই, এটাই তো স্বাভাবিক। আর তাই সকলের অজান্তেই একদিন সন্ধ্যাবেলা সীতামারির রাজবাড়ির পঞ্চশায়রে স্নানরত সেনাপতির কাছে লুকিয়ে ছোট রানী উপস্থিত হয়। তখন ছোট রানীর হাতে ছিল নতুন রেশমি ধুতি আর উত্তরীয়। যথারীতি স্নান সেরে যখন পঞ্চশায়র থেকে উঠে এলো জয়নারায়ণ, তখন ও দেখল খাটের উপর দাঁড়িয়ে আছে ছোট রানী মল্লিকা। ওর হাতের উপর রয়েছে একটা সোনার থালা, আর তার মধ্যে রাখা আছে নতুন রেশমি ধুতি আর উত্তরীয়। এই দৃশ্য দেখে জয়নারায়ণ মল্লিকাকে বলল, রানীমা, আপনি এই সময় এখানে? রানীমা নয়, শুধু মল্লিকা। হ্যাঁ জয়নারায়ণ, আমি এই সীতামারির ছোট রানী। কিন্তু আমার ওই বুড়ো মহারাজের সাথে জোর করে প্রেমের মিথ্যে নাটক করতে হয়। কিন্তু আমি একমাত্র তোমাকে ভালোবাসি জয়নারায়ণ। তোমার বীরত্ব, তোমার রূপ, এই সমস্ত কিছু আমাকে মুগ্ধ করেছে। তাই তো আমি এই রাতের অন্ধকারে লোকচক্ষুর অন্তরালে কেবলমাত্র তোমাকে কাছে পাওয়ার জন্য এখানে এসেছি। আমি জানতাম তুমি রোজ সন্ধ্যের পর এই নির্জন পঞ্চশায়রের ঘাটে আসো স্নান করতে। তাই তোমার সাথে কিছুটা নিভৃত সময় কাটাবো বলে আমার এখানে আসা। এই বলেই মল্লিকা থালাটা হাতে নিয়ে এগিয়ে গেল জয়নারায়ণের দিকে। ওর হাতে থালাটা তুলে দিতে দিতে বলল, নাও, ওই ভিজে কাপড়টা ছেড়ে এই নতুন ধুতি আর এই উত্তরীয়টা পরে নাও। আমি নিজে তোমার জন্য পছন্দ করেছি এই পোশাকটা। রানীমা, আপনার এখানে আসাটাও ঠিক হয়নি একবারেই। এখন যদি কেউ আপনাকে আমার সাথে এই অবস্থায় দেখে ফেলে তাহলে আমরা দুজনেই বিপদে পড়ব। এই খবর যদি মহারাজ অবধি যায় তাহলে আমরা দুজনেই ফাঁসিতে ঝুলব। বৃথায় ভয় পাচ্ছ তুমি। তুমি জয়নারায়ণ প্রতাপরুদ্র, এই সীতামারির তুমি একমাত্র বলশালী সেনাপতি। তোমার শক্তি আর বীরত্বের কাছে ওই বুড়ো ভামের শক্তি অমনি যেমনটা একটা সিংহের সামনে হায়নার শক্তি। তুমি চাইলে এক মুহূর্তে বুড়ো ভামকে মেরে সিংহাসনের অধিপতি হতে পারো। তখন আমিই হব তোমার মহারানী, আর আমার এই রূপ যৌবন সব তখন তোমার অধিকারে থাকবে। আর আমারও তোমার মতো বীরের চরণে নিজের রূপ যৌবনকে লোটাতে সুখ হবে। জয়নারায়ণ, তুমি যদি আমার প্রেমকে স্বীকার করো তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি এই সিংহাসন তোমার হবে, আর তুমিই হবে মহারাজ জয়নারায়ণ প্রতাপরুদ্র। মল্লিকার কথা শুনে জয়নারায়ণের মনের ভেতর লুকিয়ে থাকা লোভী সত্তাটা এতদিন পর জাগ্রত হয়ে উঠল। কারণ ও নিজেও মনে মনে চাইতো এই সীতামারির অধিপতি হতে। আজ মল্লিকার এই কথাগুলো তুষের আগুনে ঘিয়ের কাজ করে দিল। তাই এবার জয়নারায়ণ একটা রহস্যময় হাসি হেসে মল্লিকাকে নিজের শক্ত বাহুবন্ধনে আবদ্ধ করে নিজের বুকে জড়িয়ে ধরে বলল, তবে তাই হোক মল্লিকা, আজ থেকে তুমি আমার সঙ্গিনী। তুমি আর আমি দুজনে মিলে ওই সিংহাসনের দখল নেব, আর এর জন্য আমাদের যা করতে হবে আমরা সেটাই করব। তুমি শুধু আমার পাশে থেকে আমাকে পরামর্শ দেবে, আর বাকিটা আমি সামলে নেব। ওই বুড়ো বাম আমার উপর অনেক হুকুম চালিয়েছে, কিন্তু
এবার আমি সমস্ত কিছুর হিসেব একবারে একবারে কড়ায় খণ্ডায় বুঝে নেব ওর থেকে। এরপর সেদিন থেকে জয়নারায়ণ আর মল্লিকার গোপন পরকীয়ার সূত্রপাত ঘটেছিল, আর যেটা এখনো অব্দি অক্ষত ছিল। এই ছিল মহারাজ হরিনারায়ণ রায় বাহাদুরের দ্বিতীয় পক্ষের স্ত্রী মল্লিকা দেবীর চরিত্র। যাই হোক, মহারাজের নির্দেশে সমস্ত প্রজা আর রাজ পরিবারের সদস্যরা ঘোড়ার গাড়ি গরুর গাড়ি করে রওনা দিয়েছিল সীতামারি থেকে মেদিনীপুরের পথে। যাত্রাপথটা ছিল দীর্ঘ, একটানা গরু আর ঘোড়ার গাড়ি কোনোটাই চলতে পারছিল না, আর তাই জায়গায় জায়গায় শিবির করা হয়েছিল। সেখানে কিছু সময় সবাই একটু খাওয়া দাওয়া করে বিশ্রাম নিতে পারে, আর তারপর আবারও যাত্রা শুরু করতে পারে। এইভাবেই চলতে চলতে ঠিক 3 দিনের মাথায় সন্ধ্যার দিকে আগে আগে ওনারা এসে উপস্থিত হলো মেদিনীপুরের ধুলিবাড়ির সীমানায়। এখানে উপস্থিত হয়ে মন্ত্রীমশাই মহারাজকে বললেন, মহারাজ, এই এই সেই ধুলিবাড়ি। আপনার বাবা মশাই এই স্থানেই ভদ্রাসন বানিয়েছিলেন। যদিও সেখানে একজন চাকর হরিহর থাকে আর ওটার দেখাশোনা করে। এছাড়াও এখানে কয়েক ঘর গৃহস্থ থাকে যারা ওই আপনাদেরই প্রজা। আসুন আসুন মহারাজ, এবার আমরা ধুলিবাড়িতে প্রবেশ করি। মন্ত্রীমশাইয়ের কথা মতো মহারাজ সবাইকে নিয়ে ধুলিবাড়ির সীমানা ধরে প্রবেশ করলেন ধুলিবাড়িতে। এখানে প্রবেশ করা মাত্রই শ্বেত পাথরে তৈরি একটা গম্বুজ বিশিষ্ট রাজবাড়ি ওনাদের সামনে ওনারা দেখতে পেলেন। সেটা দেখা মাত্রই মহারাজ সহ বাকিরা বুঝলেন এটাই সেই রাজবাড়ি। এরপর মহারাজ সবাইকে বললেন, আপনারা সবাই এবার এই গাড়ি থেকে নেমে আসুন। আমরা সবাই আমাদের গন্তব্যে পৌঁছে গেছি, আর এটাই হলো ধুলোবাড়ির রাজপ্রাসাদ। আমাদের গন্তব্য কিন্তু এটাই ছিল। মহারাজের কথায় প্রজাসহ রাজবাড়ির সদস্যরা সবাই যে যার গরুর গাড়ি আর ঘোড়ার গাড়ি থেকে নেমে এলো। নেমে এসে রাজবাড়ির সৌন্দর্য আর ঐশ্বর্য দেখে সকলেরই চোখ জুড়িয়ে গেল। আর সবার থেকে আলাদা হয়ে জয়নারায়ণ আর মল্লিকা কিছুটা তফাতে দাঁড়িয়ে রাজবাড়ির দিকে তাকিয়েছিল। এইভাবে হাঁ করে তাকিয়ে লাভ নেই। এই সমস্ত কিছুর একচ্ছ মালিক আমি আর তুমিই হতে পারবো। তোমার মতো এমন বীর পুরুষ নিজের দ্বিধারী এই তলোয়ারটার দমে অতি সহজেই এই প্রভূত রাজপাটের অধিকারী হতেই পারো। শুধু তোমাকে আমার কথা মতো কাজ করতে হবে, আর তাহলেই এই সব কিছু, এমনকি আমাকেও নিজের করে পেতে পারবে তুমি। জয়নারায়ণ পুরুষের মতো শক্তি আর বীরত্ব কেবল রণাঙ্গনেই দেখতে পাওয়া যায়, কিন্তু নারীদের, বিশেষ করে আমার মতো নারীদের চতুর বুদ্ধি আর ষড়যন্ত্রের দক্ষতা, তা ঘরে আর বাইরে দুই জায়গাতেই নিজের দক্ষতার পরিচয় দেয়। মল্লিকার এই কথা আবারও জয়নারায়ণের মনে উচ্চাকাঙ্ক্ষা সৃষ্টি করে দিল। তারপর দুজন দুজনকে আলিঙ্গন করল। এরপর মহারাজ প্রজাদের উদ্দেশ্যে বললে, আপনারা সকলে কিছুদিন এই রাজবাড়ির পেছনের ওই অতিথি মহলের ঘরগুলোতে থাকবেন, আর ততদিন আমি আপনাদের জন্য এই স্থানে নতুন কুটির বানিয়ে দেওয়ার ব্যবস্থা করব। আপনারা কোনো চিন্তা করবেন না। মহারাজের এই কথায় প্রজাটা বেশ খুশিই হলো। এবার সবাই রাজমহলে সদর দরজা পেরিয়ে বাহির মহলে এসে উপস্থিত হলো। মন্ত্রীমশাই এবার হরিহরকে ডাক দিল। হরিহর, তুমি কোথায়? মহারাজরা তো এসে গিয়েছেন। মন্ত্রীমশাইয়ের হাঁক ডাক শুনে হরিহর বাহির মহলে চাকরদের ঘর থেকে তাড়াতাড়ি বেরিয়ে এলো, আর তারপর ওনাদের দেখে প্রণাম করে বলল, বিয়ের নাম হই মহারাজ, এই অধমের নাম হরিহর। আমি এই রাজবাড়ির দেখাশোনা করি। মন্ত্রীমশাই আমাকে নিযুক্ত করেছিলেন। মন্ত্রীমশাইয়ের কাছ থেকে আপনার অনেক কথা শুনেছিলাম। বহুদিনের ইচ্ছে ছিল আপনাকে দেখবার, কিন্তু আজ আমার সেই ইচ্ছা পূরণ হয়ে গেল।
আপনারা সকলে আমার সাথে আসুন, আমি আপনাদের ঘরে পৌঁছে দিচ্ছি। এরপর মহারাজ সকল রাজ পরিবারের সদস্যদের নিয়ে অন্দরমহলের দিকে এগিয়ে চললেন, আর মন্ত্রী মশাই প্রজাদের সাথে নিয়ে অতিথিশালার দিকে এগিয়ে গেলেন। হরিহর মহারাজকে নিয়ে এলেন দোতলার বড় একটা ঘরে। সেই ঘরের দরজাটা খুলতে ওনাদের চোখের সামনে মহারাজের পিতা শ্রীযুক্ত তারক ব্রহ্ম রায় বাহাদুরের তৈলচিত্র ভেসে উঠল। সেটা সামনের দেওয়ালে লাগানো ছিল। সেই ছবিটার দিকে তাকিয়ে হরিহর মহারাজকে বলল, হে মহারাজ, আপনার বাবা মশাই আমাদের অনেক সাহায্য করেছিলেন। যখন একবার এখানে দুর্ভিক্ষ আর মহামারী দেখা দিয়েছিল, প্রজারা অনাহারে বিনা চিকিৎসায় মারা যাচ্ছিল, তখন আপনার বাবা মশাই বিদেশ থেকে সাহেব ডাক্তার আনিয়েছিলেন আমাদের সুস্থ করবার জন্য, আর প্রতিদিন শত শত লোকের জন্য অন্নদান যজ্ঞের আয়োজন করেছিলেন। কিন্তু তখনও আমরা তার প্রজা হইনি। আমাদের মতো এরকম অচেনা অজানা গরিব দুস্থদের উনি কিছু বিচার বিবেচনা না করেই এইসব অকাতরে সাহায্য করতেন। তারপর যখন উনি এখানে এই ভদ্রাসনটা বানিয়েছিলেন, তখন উনি প্রতি সপ্তাহের শেষে রবিবার করে অন্নদানের আয়োজন করতেন। উনি আসতে পারতেন না ঠিকই, কিন্তু এই গ্রামের সকল বয়োজ্যেষ্ঠদের উপর দায়িত্ব ছিল সুষ্ঠুভাবে এই কাজ করার। তাই আজও আমরা মহারাজকে ভগবান মানি। এইভাবে মহারাজ সবাই ধুলিবাড়ির প্রাসাদে থাকতে শুরু করলেন। প্রথমে বেশ কিছু মাস মোটামুটি ভালোভাবেই কাটল, কিন্তু আসল ষড়যন্ত্রের খেলা শুরু হলো ঠিক সেদিন যেদিন রাজ পরিবারের সদস্যরা জানতে পারলেন বড় রানী গর্ভবতী। যখন এই খবর সেনাপতির কানে যায়, তখন সেনাপতি মল্লিকার কাছে এসে ওকে বলল, আমাদের সমস্ত স্বপ্ন এবার জল পড়তে চলেছে। তোমার ওই বড় রানী মা হতে চলেছে। যদি ওর গর্ভের সন্তান ছেলে হয়, তাহলে এই 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 রাজ পরিবারের নিয়ম অনুযায়ী ও হবে এই রাজ পরিবারের ভবিষ্যতের রাজা। এই দানটা আমরা হেরে যাব মনে হচ্ছে আমার। না জয়নারায়ণ, আমরা হারবো না, বরং এইবার আমাদের পথের বড় বড় সব কাঁটাকে উপড়ে ফেলতে হবে, যাতে আমাদের পথটা পরিষ্কার হতে থাকে। আর রইল বাকি ওই সন্তানের কথা, সেটাকে আগে জন্মাতে দাও। ওকেও আমরা শেষ করে দেব, কিন্তু এখন নয়। ওকে মারব সবার শেষে। আগে ওর অভিভাবকদের এই পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে, আর তাহলেই ওই সন্তান আমার বশে চলে আসবে। তখন ওকে মারাটা অনেকটাই সহজ হয়ে যাবে আমাদের জন্য। সময় হয়ে গেছে জয়নারায়ণ, আমার স্বামী হরিনারায়ণ বাহাদুরের এই পৃথিবী থেকে চলে যাবার সময় হয়ে গেছে। কিন্তু উনি তো নিজের ইচ্ছেতে যাবেন না, ওনাকে আমরা পাঠাবো। তুমি আজ রাতে যখন মহারাজের জন্য রাতের খাবার তৈরি করা হবে, তখন চুপিসারে হেসেলে গিয়ে ওনার জন্য প্রস্তুত পায়েসের মধ্যে এই এই যে কেউটে সাপের যে বিষটা, এটা ঢেলে দিয়ে আসবে। মহারাজ যখন ওই বিষ মেশানো পায়েসটা খাবেন, তখন ওই স্থানেই উনি ছটপটিয়ে মরে যাবেন। এই মর্মান্তিক পরিকল্পনা মল্লিকা জয়নারায়ণকে জানিয়ে ওর হাতে তুলে দিল এক শিশি কেউটের সাপের বিষ, যেটা ও কিছুদিন আগে বেদেদের কাছ থেকে নিয়ে এসেছিল। যাই হোক, সেই দিন বিকেলের পর থেকে হঠাৎ প্রবল বেগে কালবৈশাখী ঝড় বৃষ্টি শুরু হলো। চারিদিক ঢেকে গিয়েছিল ঘন কালো অন্ধকারে। সেই সঙ্গে থেকে থেকে মেঘের ডাক শোনা যাচ্ছিল। চারিদিকে এই ভয়ঙ্কর বাতাবরণে বড় রানীমার হাত থেকে হঠাৎই সিঁদুরের কৌটো ছিটকে মাটিতে পড়ে গেল, আর এই কৌটো ভর্তি সিঁদুর সারা ঘরের মেঝেতে ছড়িয়ে পড়ল। এই দৃশ্য দেখে বড় মা কাঁদতে কাঁদতে ছোট রানীর কাছে গেল, আর তারপর ওকে বলল, ছোট ছোট জানিস জানিস আজ মনে হয় ওনার বড় কোনো বিপদ হতে চলেছে। এই দেখ আমার হাত থেকে ওই এত বছরের সিঁদুরের কোনোটা পড়ে গিয়ে সারা ঘরের সিঁদুর ছড়িয়ে পড়েছে। ছোট ছোট তুই তো জানিস সিঁদুর পড়ে যাবার অর্থ স্বামীর অকল্যাণ।
ছোট, আমার খুব ভয় লাগছে রে। ওনার ওনার কিছু হয়ে যাবে না তো? হ্যাঁ, ওনার কিছু হবে না তো? বল না। ধুর, তুমি যে কি বলো না দিদি, এইরকম আবার হয় নাকি? সিঁদুর পড়ে যাওয়া একটা সাধারণ ঘটনা, আর এর সাথে কারোর জীবন মরণ কিভাবে জড়াতে পারে তুমি বলো? তুমি বৃথাই চিন্তা করছো দিদি, ওসব তোমার মনের ভুল। এরপর আর বড় রানী ওকে কিছু বলল না, চুপচাপ নিজের ঘরে চলে এলেন। কিন্তু ওনার চিন্তা কিছুতেই কমল না। এরপর ঘনিয়ে এলো সেই সময় যখন মহারাজ খাবার ঘরে খেতে বসলেন। যথারীতি বড় রানী আর ছোট রানী মিলে মহারাজকে খাবার পরিবেশন করছিলেন। ছোট রানী আজ মহারাজকে নিজের হাতে পায়েস পরিবেশন করে বললেন, মহারাজ, আজ আপনি আগে আমার হাতের বানানো এই পায়েসটা খেয়ে দেখুন, তারপর বাকি পদগুলো খাবেন। আজ আমি প্রথমবার পায়েস বানিয়েছি মহারাজ। এতদিন তো আপনি শুধু দিদির হাতের বানানো পায়েসই খেয়ে এসেছেন, আজকে আমার হাতের বানানো পায়েসটাও খেয়ে দেখুন। মহারাজ ওকে নিরাশ করলেন না, বরং ছোট রানীর কথা রাখতে গিয়ে উনি আগে ওই বিষাক্ত পায়েসের বাটি নিজের হাতে তুলে নিলেন, আর তারপর সেখান থেকে কিছুটা পায়েস চামচ দিয়ে খেলেন। ওনার হাত থেকে পায়েসের বাটিটা সশব্দে মাটিতে পড়ে গেল। উনি তীব্র যন্ত্রণায় ছটফটিয়ে উঠলেন আর কেদারা থেকে মাটিতে পড়ে গেলেন। সারা শরীর ওনার বেঁকে যাচ্ছিল। এই দৃশ্য দেখে বড় রানী আর ছোট রানী দুজনেই খুব ভয় পেয়ে গেলেন। বড় রানী কাঁদতে কাঁদতে মহারাজকে বললেন, কি হয়েছে আপনার? হ্যাঁ, কি হয়েছে আপনার? কথা বলছেন না কেন আপনি? ছোট রানী তো বুঝে গেছিল যে সেনাপতি নিজের কাজটা খুব ভালোভাবেই করে দিয়েছে। চোখের সামনে মহারাজে ছটফট করতে করতে স্থির হয়ে গেলেন। ওনার মুখ থেকে গ্যাজলা বেরিয়ে এলো। মহারাজ মারা গেলেন। একটু সময় দিল না, সমস্তটা চোখের নিমিষেই ঘটে গিয়েছিল। চিৎকার চেঁচামেচি শব্দ শুনে বাড়ির বাকিরা ওখানে ছুটে এসেছিল, কিন্তু ততক্ষণে যা হবার তা হয়ে গিয়েছে। বড় রানী শোকস্তব্ধ হয়ে পাথরের মূর্তির মতো ওখানে বসে রইলেন, আর অন্যদিকে ছোট রানী আর চোখে একবার সেনাপতির দিকে তাকিয়ে মুচকি হেসে উঠেছিল। যাই হোক, সেদিন শেষ রাতের দিকে ওই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে রাজ পরিবারের কিছু সদস্য নিয়ে মহারাজের শেষকৃত্য সম্পূর্ণ হলো। শেষ হলো মহারাজ শ্রীযুক্ত হরিনারায়ণ রায় বাহাদুরের শাসনকাল। কেটে গেল বেশ কয়েকটা বছর। রাজ পরিবারে তখন নতুন সদস্যে 10 বছর পূর্তি হলো। রাজকুমার চন্দ্রশেখর মহারাজ শ্রীযুক্ত হরিনারায়ণ রাজ বাহাদুরের একমাত্র সন্তান। জন্মের পর বড় রানীমা প্রসব বেদনা সহ্য করে উঠতে পারেনি, আর তাই চন্দ্রশেখরকে জন্ম দিয়েই উনিও মারা যায়। জয়নারায়ণ আর মল্লিকার পরিকল্পনা সকল বাস্তবায়িত হয়েছে। এখন শুধু পথের বাধা ওই চন্দ্রশেখর। মহারাজের অবর্তমানে শাসন কাজ সামলাচ্ছিলেন মন্ত্রীমশাই, আর চন্দ্রশেখরকে সামলাচ্ছিল ছোট রানী। ছোট রানী প্রায় চন্দ্রশেখরকে বলতো, তোকে এইভাবে একা করে চলে গেল তোর বাবা আর মা, কিন্তু তুই একদম দুঃখ পাবি না, কারণ আমি তোর এই ছোট মা তোকে সব সময় আগলে রাখবো। তোকে কোনো রকমের আজ আসতে দেব না, বুঝেছিস? তুই তো হবে এই রাজ পরিবারের ভবিষ্যৎ রাজা। হ্যাঁ ছোট মা, আমি আমার বাবা মশাইয়ের মতো খুব দক্ষ মহারাজ হব, আর আমার রাজত্বে সবাই খুব সুখে আর আনন্দে থাকবে। কারো কোনো অভাব অভিযোগ আমি রাখবো না। সবাইকে খুশি রাখাই হবে আমার একমাত্র কাজ। এই কথা শুনে মনে মনে ছোট রানী বলতো, বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার আমি তোমার বধিব পরাণ। মহারাজ হবি তুই? হ্যাঁ, এই ধুলিবাড়ি শাসন করবি? না রে, তোর সেই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। এই সাম্রাজ্য আমার, এর ওপর অধিকার কেবলমাত্র আমার। চন্দ্রশেখর, তোরও জীবন শিখা নিবে যাবার দিন চলে এসেছে। এই যে তুই 10টা বছর পৃথিবীর আলো দেখে নিয়েছিস, সেটা ছিল তোকে দেওয়া আমার ভিক্ষা। কিন্তু আর নয়, এবার একটা পাকাপাকি ব্যবস্থা তো করতেই হবে।
এরপর সেদিন রাতে যখন সকলে গভীর ঘুমে মগ্ন, তখন ছোট রানীর ঘরে ছোট রানী আর জয়নারায়ণ নিজেদের সেই আদিম খেলায় মেতে উঠেছিল। আর তখন আলিঙ্গনরত অবস্থায় মল্লিকা জয়নারায়ণকে বলল, সময় হয়ে গেছে জয়নারায়ণ, অন্তিম দান খেলবার সময় হয়ে গেছে। তুমি যদি আমাকে এইভাবে রোজ রাতে আনন্দ দিতে চাও, তাহলে আগামীকাল রাতের অন্ধকারে রাজকুমারকে শেষ করে দাও। নিজের ক্ষমতা বলে অধিগ্রহণ করো ওই সিংহাসন আর আমাকে। তোমার স্বপ্ন পূরণ হবার মাঝে রয়েছে কেবলই আজকের রাতটা, আর তারপরেই তুমি হবে এই সাম্রাজ্যের মহারাজ আর আমি হব তোমার মহারানী। আর তখন আমরা চিরদিনের মতো কাছাকাছি চলে আসব। মল্লিকা, তুমি কিচ্ছু চিন্তা করো না। আমি আগামীকাল তোমার আর আমার এই স্বপ্নের অন্তিম দানটা খেলবো, আর অন্তিমে আমরাই কিন্তু জিতব। আমরা অনেকটা দূর এগিয়ে এসেছি, এখন শুধু একটাই লক্ষ্য আমাদের, আর সেটা হলো জয়। এই বলে জয়নারায়ণ মল্লিকাকে জড়িয়ে ধরল শক্ত করে, আর জয়নারায়ণের মধ্যে নিজেকে মিশিয়ে ফেলল মল্লিকা। যাই হোক, পরদিন সকাল থেকে আকাশের মুখ ভাঁড় হয়েছিল, চারিদিকে প্রকৃতিতে ছিল একটা থমথমে ভাব। থেকে থেকে মেঘের ডাক আর শীতল ঝোড়ো হাওয়া ভেসে আসছিল চারিদিক থেকে। সব মিলিয়ে একটা অমঙ্গলের বাতাবরণ তৈরি হয়েছিল। সেদিন ছোট রানী মল্লিকা চন্দ্রশেখরকে খাওয়াতে খাওয়াতে নিজের মনেই বলে উঠেছিল, খেয়ে নে রাজকুমার, নিজের জীবনের শেষ খাওয়াটা খেয়ে নে তুই। এই 10টা বছর তোকে না চাইতেও লালন পালন করে এসেছিলাম, কিন্তু আর নয়, কারণ তুই থাকলে আমি আর সেনাপতি কখনোই এই রাজত্ব লাভ করতে পারবো না। তাই তোকে এবার তোর বাবা মায়ের কাছে পাঠিয়ে দেওয়াটা দরকার। ছোট মা, মন্ত্রীমশাই আমাকে ঘোড়া চালানো শিখিয়ে দিয়েছিলেন, আর তাই আজ আমার ইচ্ছে যে আজকে বিকেলে ঘোড়াশালের একটা ঘোড়া নিয়ে একটু ধুলিবাড়ির আশপাশ থেকে ঘুরে আসব। তুমি আমাকে অনুমতি দিও ছোট মা, আমি সন্ধ্যের মধ্যেই ফিরে আসব, কথা দিলাম। না কুমার, তুই একা কোথাও যাবি না। আর তাছাড়াও আজকের আবহাওয়াটা ভালো না, আকাশে অবস্থা দেখে মনে হচ্ছে ঝড় বৃষ্টি আসবে। না না, আমি তোকে কোথাও একা যেতে দেব না। যদি তোর কিছু হয়ে যায় তাহলে এই ধুলিবাড়িকে কে সামলাবে বল? যতই মুখে এরকম মমতা মেশানো কথা বলুক না কেন, আসলে মল্লিকা নিজেও চাইছিল যে চন্দ্রশেখর বেরুক আজ। আর এটাই হবে সেনাপতি জয়নারায়ণের কাছে মোক্ষম সুযোগ, যেখানে লোকচক্ষুর আড়ালে রাজকুমারকে খুন করে নিজের পথ পরিষ্কার করে দিতে পারবে। মল্লিকা যতই মানা করুক, কিন্তু চন্দ্রশেখর জেদ করাতে অবশেষে মল্লিকা ওকে বলল, ঠিক আছে কুমার, তুই যখন এত করে বলছিস তখন যাবি, আমি তো তোকে আটকাবো না। কিন্তু তুই একা যাবি না, সেনাপতিকেও তোর সাথে নিয়ে যাবি। সেনাপতি মশাই যেই যেই জায়গায় নিয়ে যাবে শুধুমাত্র সেই সেই জায়গাগুলোতেই যাবি। আর শোন, তাড়াতাড়ি ফিরে আসবি, কেমন? মল্লিকার কাছ থেকে অনুমতি পেয়ে চন্দ্রশেখর খুব খুশি হলো। তারপর বিকালের দিকে কুমার ঘোড়াশালে গিয়ে নিজের পছন্দের সাদা ঘোড়াটাকে নিয়ে আনলো। ততক্ষণে সেনাপতি জয়নারায়ণ নিজের কালো ঘোড়ায় চড়ে এলো কুমারের কাছে, আর তারপর ওকে বলল, কি কুমার, বেড়াতে যাবার জন্য তৈরি তো? আমাদের কিন্তু তাড়াতাড়ি ফিরে আসতে হবে। তোমার ছোট মায়ের হুকুম যেন তোমাকে ঝড় বৃষ্টি আসার আগেই একবারে রাজবাড়িতে ফিরিয়ে আনি। তাই হবে সেনাপতি, তুমি যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব। এবার আর দেরি করা ঠিক হবে না, আমাদের এক্ষুনি বেরিয়ে পড়তে হবে। এরপর ওরা দুজনে ঘোড়া ছুটিয়ে রাজবাড়ির সিংহদ্বার পেরিয়ে বাইরে বেরিয়ে এলো। ওদের দুজনকে চলে যেতে দেখে মন্ত্রীমশাই ছোট রানীকে বললেন, রানীমা, এই আসন্ন দুর্যোগের মধ্যে আপনি যে কুমারকে বেড়াতে পাঠালেন, এটা কি আপনি ঠিক করলেন? যদি কোনো বিপদ আপদ হয়? মন্ত্রীমশাই, আমার সেনাপতির উপর বিশ্বাস আছে, ও থাকতে কুমারের কোনো রকম ক্ষতি হবে না। সেনাপতি কুমারকে যেমন দায়িত্ব করে নিয়ে গেছে ঠিক তেমনি আবার ফিরিয়েও আনবে।
আমি সেনাপতিকে সমস্ত কিছু ভালো করে বুঝিয়ে দিয়েছি, আর তাই আপনাকে এই বিষয়ে না ভাবলেও চলবে। আপনি আপনার কাজে মন দিন। কুমারকে নিয়ে যা কিছু ভাববার বা করার সেই অধিকার কেবলমাত্র আমার। রানীমা এই কথার প্রত্যুত্তরে মন্ত্রীমশাই আর কিছুই বললেন না। উনি এবার হরিহরকে সাথে নিয়ে বাহির মহলের দিকে চলে গেলেন। আর এদিকে বাইরে তখন ধীরে ধীরে ঝোড়ো হাওয়ার বেগ বাড়তে শুরু করেছিল, আর সেই সঙ্গে কড়কড় শব্দে বাজ পড়ছিল। এই সবের মধ্যে চন্দ্রশেখর আর জয়নারায়ণ ঘোড়া ছুটিয়ে চলছিল কংসাবতীর দিকের জঙ্গলে, কারণ ওই জঙ্গলের ভেতর একটা শতাব্দী প্রাচীন কালী মায়ের মন্দির রয়েছে, যেটাকে এই ধুলিবাড়ির লোকেরা প্রেতকালী বলে ডাকে। কারণ জনশ্রুতি আছে যে এই স্থানে কোনো মানুষ মায়ের পুজো করে না, বরং পেতরূপী তান্ত্রিকেরা এই মায়ের পুজো করে। সেনাপতি নিজের উদ্দেশ্য পূরণের জন্য আজ কুমারকে এই দুর্যোগের সন্ধ্যায় এই কংসাবতীর তীরের জঙ্গলে প্রেতকালীর মন্দিরে নিয়ে চলে এসেছে। যেতে যেতে কুমার এবার সেনাপতিকে বলল, কি গো সেনাপতি, আর কত দূর ওই জায়গা? কুমার, আমরা এসে পড়েছি এই জায়গায়। ওই আরেকটু এগোলেই কংসাবতীর তীর চোখে পড়বে। তার পাশেই ঘন জঙ্গলের মধ্যে প্রেতকালী মন্দির। আমাদের এখানেই নেমে পড়তে হবে, কারণ এর আগে আর ঘোড়া যেতে পারবে না। কুমার, তুমি নেমে পড়ো ঘোড়া থেকে, বাকি পথটা হেঁটে যেতে হবে আমাদের। সেনাপতির কথা মতো কুমার ঘোড়া থেকে নেমে পড়ল। এরপর ওরা দুজনে প্রেতকালীর মন্দিরের উদ্দেশ্যে এগিয়ে চলল। ওরা এগিয়ে চলল জঙ্গলের পথ ধরে। আকাশ ঘন কালো মেঘে ঢেকে থাকায় সন্ধ্যার অন্ধকার আরো গাঢ় হয়ে উঠেছিল জঙ্গলের ভেতর। ওই অন্ধকারের মধ্যে বিদ্যুতের নীলাভ আলোতে ওরা দুজন একটা প্রাচীন ভগ্নপ্রায় মন্দিরের সামনে এসে দাঁড়ালো। ওখানে এসে সেনাপতি কুমারকে বলল, কুমার, এটাই সেই প্রেতকালী মন্দির। ধুলিবাড়ির লোকেদের কাছে এই মন্দির এক আতঙ্কের জায়গা। সবাই বলে এই স্থানে প্রেত রূপী তান্ত্রিকরা পুজো করে, আর রাতের বেলায় এখান থেকে নানাবিধ শব্দ ভেসে আসে। তুমি না বীর সেনাপতি, তোমার মুখে এইরকম ভীতুদের মতো ভূত প্রেতের কথা একদমই মানায় না। ভূত বলে কিচ্ছু হয় না। আর তাছাড়া এটা মায়ের থান, এখানে ভূত প্রেত কিভাবে আসবে? এই বলে কুমার নিজে জুতো খুলে মন্দিরের ভেতরের দিকে মাকে প্রণাম করে। এরপর সেনাপতি আর সময় বিলম্ব না করে নিজের কোমরে ঝোলানো একটা দ্বিধারী তলোয়ারটা বের করে আনলো। তারপর এক পা দু পা করে এগিয়ে গেল কুমারের দিকে। তারপর যখন কুমার প্রণাম করে উঠে দাঁড়ালো, তখন সেনাপতি ওর ওই তলোয়ারটা কুমারের কাঁধের উপর রাখলো। নিজের কাঁধের উপর ধারালো কিছু স্পর্শ অনুভব করলো চন্দ্রশেখর। চমকে পেছনে তাকালো, দেখলো স্বয়ং সেনাপতি ওর ঘাড়ের উপর তলোয়ার রেখেছে। এরকম অস্বাভাবিক দৃশ্য দেখে রাজকুমার বিস্মিত হয়ে উঠল। সে সেনাপতিকে বলল, সেনাপতি, এসবের অর্থ কি? তুমি জানো তুমি কার কাঁধে তলোয়ার রেখেছ? এর শাস্তি তুমি পাবে। চন্দ্রশেখরের কথা শুনে একটা অট্ট হাসি দিয়ে উঠে জয়নারায়ণকে বলল, কি কুমার, অবাক হয়ে গেলে? আমি বোঝাচ্ছি এসবের অর্থ। তোমার দিন শেষ কুমার। আজকে তোমার বলি হবে, আর সেটা আমারই হাতে হবে। তুমি যে আমার পথের কাঁটা, তুমি বেঁচে আছো বলেই তো আমি সিংহাসনে বসতে পারছি না। হ্যাঁ, আর তোমার জন্মের আগে ঠিক একইভাবে মহারাজ হরিনারায়ণ রায় বাহাদুরকে আমি বিষ দিয়ে মেরেছিলাম। আর আজ তোমার পালা। তোমার ছোট মা মল্লিকা সে নিজেই এসবের সাথে জড়িত, আর ওর কথাতেই তো আমি আজ তোমাকে এখানে এনেছি। হ্যাঁ, যাতে লোকচক্ষুর আড়ালে তোমাকে মেরে এখানে পুঁতে দিয়ে যেতে পারি। প্রস্তুত হয়ে যাও কুমার, প্রস্তুত হয়ে যাও, মরার জন্য প্রস্তুত হয়ে যাও। এই বলে সেনাপতি নিজের দ্বিধারী তলোয়ারটাকে প্রচন্ড জোরে কুমারের গলা লক্ষ্য করে চালিয়ে দিল।
নিমিষের মধ্যেই ওর ধর থেকে মাথাটা আলাদা হয়ে ছিটকে পড়ল মন্দিরের চাতালের উপর। মন্দিরের সিঁড়ির উপর ওর কাটা ধরটা ধপ করে পড়ে গেল, আর সেটা থরথর করে কেঁপে উঠে নিস্তেজ হয়ে গেল। আর সেই সঙ্গে মন্দিরের সিঁড়িটা রক্তাক্ত হয়ে উঠল। রাজকুমার চন্দ্রশেখর মারা গেল। এরপর ওই লাশটাকে ওখান থেকে একটা বড় বস্তায় ভরে নিজের কালো ঘোড়াটায় বেঁধে জয়নারায়ণ কংসাবতীতে স্নান করে রাজবাড়িতে চলে এলো। আর ততক্ষণে বৃষ্টি শুরু হয়ে গেছিল। সেনাপতি যখন রাজবাড়িতে একা ফিরল, তখন রাজবাড়ির বাকিরা, বিশেষ করে ছোট রানী, মন্ত্রীমশাই আর হরিহর ওকে জিজ্ঞেস করে বলল যে রাজকুমার কোথায়। তখন এই প্রশ্নের প্রত্যুত্তরে মিথ্যে চোখের জল ফেলতে ফেলতে সেনাপতি ওদের বলল, রানীমা, আমাকে ক্ষমা করে দিন। আমি পারিনি রাজকুমারকে রক্ষা করতে। আমরা যখন প্রেতকালীর জঙ্গলের মধ্যে দিয়ে ওই রাজবাড়ির দিকে আসছিলাম, তখন একদল ঠ্যাঙারে আমাদের ঘোড়ার সামনে চলে এসে আমাদের ঘিরে ফেলে। ওদের সবার হাতে ধারালো অস্ত্র ছিল। আমি না রাজকুমারকে রক্ষা করবার জন্য ওই কুমারকে পালাতে বলেছিলাম, আর কুমার আমার নির্দেশ মতন পালাতে গেলে ওই ঠ্যাঙারের দলের একজন একটা ভারী লোহার দণ্ড ছুঁড়ে মারে কুমারের পা লক্ষ্য করে, আর কুমার আঘাত পেয়ে একবারে মাটিতে লুটিয়ে পড়ে। আমি তখন কুমারকে রক্ষা করতে ছুটে গেলে ওই ঠ্যাঙারেরা আমাকেও মারে। আমি ওদের সাথে প্রাণপণ লড়াই করেছিলাম, কিন্তু শেষ রক্ষা করতে পারিনি। আমার চোখের সামনে ওরা কুমারকে হত্যা করেছিল। আমি কিচ্ছু করতে পারলাম না রানীমা, কিচ্ছু পারলাম না। আমি কুমারের মরদেহটা নিয়ে এসেছি, আপনারা এই শেষ দেখা দেখে নিন। সেনাপতির কথা শুনে রানীমা কাঁদতে কাঁদতে ওকে বলল, সব আমার অদৃষ্ট জয়নারায়ণ। প্রথমে মহারাজ, তারপর বর্দি, আর এখন আমি আর পারছি না এত শোক সহ্য করতে। কেন ঈশ্বর, কেন এইভাবে আমার কাজের মানুষগুলোকে টেনে নিচ্ছেন আমি জানি না জয়নারায়ণ, আমি জানি না। এরপর সেদিন শেষ রাতের দিকে রাজ পরিবারের সকলে উপস্থিতে রাজকুমার চন্দ্রশেখরের শেষকৃত্য সম্পূর্ণ করা হলো। ছোট রানী মল্লিকা আর জয়নারায়ণের পথ এখন একদম পরিষ্কার হয়ে গেল। এই ঘটনা কিছুদিন পর মন্ত্রীমশাই তালুক পরিদর্শনের জন্য কিছুদিনের জন্য ধুলিবাড়ি ছেড়ে চলে গেলেন, আর সেই সুযোগটাকে কাজে লাগালো মল্লিকা আর জয়নারায়ণ। ওরা দুজন এখন অবাধে মেলামেশা করতে পারছিল। আর একদিন জয়নারায়ণ ধুলিবাড়ির ওই প্রেতকালী মন্দিরের লোকচক্ষুর আড়ালে মল্লিকাকে বিয়ে করলো, আর তারপর নিজে মহারাজ হয়ে বসলো সিংহাসনে। এই সামান্য এক চাকর, তুই আমাকে উচিত অনুচিতের জ্ঞান দিতে আসছিস? হ্যাঁ, তুই জানিস আমি কে? আমি জয়নারায়ণ প্রতাপরুদ্র, বীর যোদ্ধা। আমি যেটা চাই সেটা বলপূর্বক হাসিল করি, আর এই সিংহাসন আমি এমনি এমনি পাইনি। এর জন্য আমাকে দুটো বলি দিতে হয়েছে, প্রথমে মহারাজের আর দ্বিতীয় ওই কুমারের। হ্যাঁ 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 হ্যাঁ, কুমারকে আমি মেরেছি, আমি কারণ ও না মরলে পথ পরিষ্কার হতো না আমার। শোন হরিহর, বেশি বাড়াবাড়ি করিস না, নাহলে তোকে পরপারে পাঠাতে আমার কিন্তু এই বেশি সময় লাগবে না। হরিহর আর কোনো কথা বলল না, চুপচাপ চলে গেল ওখান থেকে। এরপর থেকে প্রতি রাতেই জয়নারায়ণের ঘর থেকে ভেসে আসতো কামের গোঙানি শব্দ, মল্লিকা আর জয়নারায়ণের মিলনের শব্দ। এখন দুজনে স্বামী স্ত্রী। জয়নারায়ণের শাসনকালে প্রজাদের উপর শুরু হলো অকথ্য অত্যাচার আর শাসন। প্রজাদের জীবনকে নরক বানিয়ে তুলেছিল জয়নারায়ণ। কিন্তু এইরকম পাপের সাম্রাজ্য বেশি দিন চলে না। এইরকমই একদিন মধ্যরাতে যখন জয়নারায়ণ আর মল্লিকা নিজেদের কামের খেলায় মগ্ন, ঠিক তখন এক অপার্থিব টকবক শব্দ ভেসে আসতে শুরু করলো।
দোতলার লম্বা টানা বারান্দা থেকে যেন মনে হচ্ছিল কেউ ঘোড়া চালাচ্ছে। এই শব্দ শুনে মিলনরত মল্লিকা জয়নারায়ণকে মিলনে বাধা দিয়ে বলল, ও গো, তুমি কি এই আওয়াজটা শুনতে পাচ্ছ? মনে হচ্ছে কেউ আছে বারান্দায়। একবার গিয়ে একটু দেখো না এই আওয়াজটা কোথা থেকে আসছে। দোষ বাবা, এই মিলনের সময় তোমার যত রাজ্যের উল্টো পাল্টা কথা। শান্তিতে মিলন করছি তা তোমার ভালো লাগছে না। ওহ, দাঁড়াও দেখি। এই বলে জয়নারায়ণ বিছানা থেকে উঠে নিজের ধুতিটাকে ঠিক করে দরজা খুলে বাইরের বারান্দায় এসে দাঁড়ালো। আর ওখানে দাঁড়ানোর পর ওর মনে হতে লাগলো কেউ যেন অন্ধকারের বলয় ভেদ করে ওর দিকে এগিয়ে আসছে। সেদিন অমাবস্যা হওয়ায় চারিদিক নিকোষ কালো অন্ধকারে ঢেকেছিল, তাই কিছুই ভালো করে দেখা যাচ্ছিল না। কিন্তু সেই টকবক শব্দটা স্পষ্টভাবে জয়নারায়ণের কানে আসছিল। আর তাই এবার জয়নারায়ণ ওই আওয়াজে উৎস লক্ষ্য করে বলল, এই এই কে তুমি? এরকম রাত বিরাতে আওয়াজ করছো কেন? এই দেখো, আমাকে ভয় দেখিয়ে তোমার কিন্তু লাভ হবে না। আমি মহারাজ জয়নারায়ণ প্রতাপ রুদ্র। আমার সামনে ভয়ও ভয় পেয়ে যায়। এই জয়নারায়ণ, কেমন লাগছে রাজা হয়ে? সত্যি জয়নারায়ণ, তোমার বীরত্বের কদর করতেই হবে। কি সুন্দর আমার ছোট মায়ের কথায় রাজি হয়ে আমাকে সেদিন খুন করলে, সাথে আমার সাধের ঘোড়াটাকেও মেরে ফেললে। এখন নিজে রাজ পরিবারের সিংহাসনে বসে প্রজাদের ওপর অত্যাচার চালাচ্ছ। সত্যি তোমার মতো বীর এই জগতে বিরল। কিন্তু জয়নারায়ণ, তোমার খেলায় যে এবার বিরাম লাগতে চলেছে, সেই খবর কি আছে তোমার কাছে? তোমাকে শেষ করতে আমি ফিরে এসেছি। হ্যাঁ জয়নারায়ণ, আমি রাজকুমার চন্দ্রশেখর, তোমার কাল। আর আমার হাতেই আজ তোমার মৃত্যু ঘটবে। এরপর জয়নারায়ণ দেখল ওই অন্ধকারের বলয় ভেদ করে এক রাজবেশ পরিহিত মুন্ডহীন রক্তাক্ত শরীর হাতে তলোয়ার নিয়ে একটা সাদা ঘোড়ার উপর চড়ে এদিকেই আসছে। এই দৃশ্য দেখে জয়নারায়ণ কাঁদো কাঁদো গলায় ওই অতৃপ্ত আত্মাকে বলল, আমাকে ছেড়ে দিন রাজকুমার। আমার ভুল হয়ে গিয়েছিল। আমার ভুল হয়ে গিয়েছিল রাজকুমার। সিংহাসনের প্রাপ্তি আর নারী শরীরকে ভোগ করবার বাসনায় আমি এই সমস্ত পাপ কাজ করেছি। আপনি আমায় ছেড়ে দিন রাজকুমার। আমি এই ধুলি বাড়ি ছেড়ে অনেক অনেক দূরে চলে যাব। আপনার সিংহাসন আমি আপনাকে ফিরিয়ে দেব। সেই সুযোগ আর আমি তোকে দেব না শয়তান, দেব না। তোর মতো নারী লোভী উচ্চাকাঙ্ক্ষী অপরাধী পুরুষের একটাই শাস্তি, আর সেটা হলো মৃত্যুদণ্ড। তুই মর জয়নারায়ণ, তুই মর। এই বলে অতৃপ্ত আত্মা নিজের হাতে ধরা ওই ধারালো তলোয়ারটা দিয়ে এক কোপে জয়নারায়ণের ধর থেকে মাথাটা আলাদা করে দিল। সঙ্গে সঙ্গে তাজা রক্তের ধারা ছড়িয়ে পড়ল গোটা বারান্দায়। জয়নারায়ণের শরীরটা বার কয়েক থরথর করে কেঁপে নিথর হয়ে গেল। এই দৃশ্য দেখে রাজকুমারের অতৃপ্ত আত্মা বিকট অট্টহাসি দিয়ে মিলিয়ে গেল অন্ধকারে। এদিকে বিকট শব্দ শুনে রানীমা তাড়াতাড়ি বেরিয়ে এলেন ঘর থেকে। আর বেরিয়ে এসে উনি দেখলেন জয়নারায়ণের ধর থেকে মাথাটা আলাদা হয়ে পড়ে আছে। এই দৃশ্য দেখে রানীমা চিৎকার করে উঠলেন। আর ওনার চিৎকার শুনে রাজবাড়ির সকল ঝি চাকর ছুটে এলো ওখানে। আর ওরা সবাই এই দৃশ্য দেখলো। আর ওদের মধ্যে কেউ কেউ নিজেদের মধ্যে বলে উঠল, বাপ কেউ ছাড়ে না। পরদিন সকালে জয়নারায়ণের মৃতদেহটাকে সৎকারের ব্যবস্থা করা হলো। কিন্তু এরপর থেকে রাজবাড়িতে শুরু হলো নানাবিধ ভৌতিক ক্রিয়াকলাপ। রাজবাড়ির অনেকেই রাত্রেবেলা রাজবাড়ির প্রাঙ্গণে এক ঘোড়ার উপর বসে থাকা অতৃপ্ত আত্মাকে দেখতে পেয়েছিল, যার হাতে থাকতো খোলা তলোয়ার। যদি কেউ ভুলেও রাতের বেলায় বাইরে বেরিয়ে যায়, অতৃপ্ত আত্মার মুখোমুখি হতো, তখন আর সে জীবিত ফিরে আসতে পারত না।
ওই অতৃপ্ত আত্মা ওকে মেরে ফেলতো। এইভাবে ধুলিবাড়ির অনেকেই ওই অতৃপ্ত আত্মার হাতে প্রাণ দিয়েছিল। ওর আতঙ্ক এতটাই বেড়ে গিয়েছিল যে রাত নামার সাথে সাথে কেউ আর ঘরের বাইরে যেত না। সবাই বিশ্বাস করতে শুরু করে দিয়েছিল যে এটাই ওই রাজকুমারের প্রেত। ছোট রানীমাও এবার দেখলো ওই প্রেতকে, আর ওই প্রেত ছোট রানীমাকে বলল, ছোট মা, আমি জানি যে এই সমস্ত কিছুর নাটের গরু তুমি ছিলে, আর তোমারই জন্য আজ আমার এই অবস্থা। কিন্তু তুমি যেমন আমাকে মেরেছ, আমিও এবার প্রতিশোধ তুলব। কিন্তু আজ নয়, আগামীকাল মধ্যরাতে আমি আসব, আর সেই দিন হবে তোমার কাল রাত্রি। তুমি তৈরি থেকো। এরপর রানীমা সেদিনই মন্ত্রী মশাইকে সমস্ত কথা জানিয়ে একটা পত্র লিখলেন। আর সেই পত্র পেয়ে মন্ত্রীমশাই ঠিক একদিনের মধ্যেই বিকালে ফিরে এলেন রাজবাড়িতে। আর সেদিন রানীমা মন্ত্রীমশাইকে নিজের পূর্বকৃত সমস্ত অপরাধের কথা এক এক করে জানালেন। কারণ এখন যদি ও এই সমস্ত কথা না বলে, তাহলে ওর আর বাঁচার কোনো পথ থাকবে না। যাই হোক, সমস্ত ঘটনা শোনবার পর মন্ত্রীমশাই একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, দেখো ছোট রানী, তুমি আমার মেয়ের মতো। যদিও তুমি যে সমস্ত অপরাধ করেছ সেই সব ক্ষমার অযোগ্য, কিন্তু তবুও তুমি যে তোমার অপরাধগুলো স্বীকার করেছ, সেটা কিছুটা হলেও তোমার পাপকে কমিয়েছে। কিন্তু তোমার শাস্তি হবে, সেটা হবে আইনের পথে। কিন্তু তার আগে উপস্থিত রাজকুমারের প্রেতের মুক্তির ব্যবস্থা আমাদের করতে হবে। আর এর জন্য আমাদের কাছে একটাই উপায় আছে, আর সেটা হলেন তারানাথ তান্ত্রিক। এখন ঠাকুর মশাই ধুলিবাড়ির কাছেই একই গৃহস্থের বাড়িতে আছেন। আমাদের ওখানে গিয়ে ঠাকুর মশাইকে সমস্ত কিছু জানাতে হবে, আর আজকে মধ্যরাতেই কুমারের প্রেতের মুক্তি ঘটাতে হবে। চলো চলো ছোট রানী, আর দেরি করা ঠিক হবে না। এরপর মন্ত্রীমশাই হরিহর আর ছোট রানীকে নিয়ে রামচন্দ্র তালুকদারের বাড়িতে এলেন, যেখানে আমি ছিলাম। আর ওখানে এসে মন্ত্রীমশাই আমায় গড় হয়ে প্রণাম করে ধুলিবাড়ির সমস্ত ঘটনা সবিস্তরে বললেন। সমস্ত কিছু শুনবা মাত্র আমি মন্ত্রীমশাইকে বললাম, দেখুন, এরকম কোনো প্রেত অত্যন্ত শক্তিশালী হয়, আর এরা যখন কাউকে মারবার জন্য মনস্থির করে তখন ওরা সেটা করেই ছাড়ে। কিন্তু চিন্তা করবেন না, আমি আগেও এরকম প্রেতের মুখোমুখি হয়েছি, আর তাই এটা আমার কাছে নতুন কিছু না। আমাদের হাতে বেশি সময় নেই। আজকে রাত ঠিক 12টায় ওই প্রেত ছোট রানীমাকে মারতে আসবে, আর তখনই আমি যা করার করব। মনে রাখবেন, সুযোগ কিন্তু একটাই পাবো। যদি কিছু ভুল হয় তাহলে ছোট রানীমা তো মরবেই, সাথে আপনাদেরও প্রাণ সংশয় ঘটবার সম্ভাবনা থাকবে। এরপর আমি মন্ত্রীমশাইয়ের সাথে ধুলিবাড়ির প্রাসাদে এলাম, আর ততক্ষণে সন্ধ্যা গড়িয়ে রাত নামতে শুরু করেছে। আমি এবার রাজবাড়ির পঞ্চশায়রে স্নান করে নিজের সাথে আনা নতুন রক্তবস্ত্র পরিধান করলাম। কপালে দিলাম রক্তচন্দনের তিলক, আর গলায় দিলাম পদ্মবীজের মালা। সময় এগিয়ে চলল ধীরে ধীরে। রাত গভীর হলো, আর এবার আমি মন্ত্রীমশাইদের সাথে নিয়ে গেলাম প্রেতকালীর মন্দিরে, যেখানে এই কুকর্মটা ঘটিয়েছিল জয়নারায়ণ। প্রেতকালীর মন্দিরে প্রাঙ্গণে পৌঁছে আমি দেখলাম এখনো সেখানে সিঁড়ির উপর রক্তের ছাপ লেগে রয়েছে। আমি এবার ওনাদের বললাম, আপনারা সবাই মন্দিরের চাতাল থেকে কিছুটা তফাতে দূরে সরে দাঁড়ান। আমি আপনাদের চারপাশে গণ্ডি করে দিচ্ছি, আপনারা কেউ এর বাইরে যাবেন না। যদি যান তাহলে মৃত্যু নিশ্চিত। এরপর আমি আমার সাথে আনা পবিত্র কাল ভৈরবের বিভূতি দিয়ে ওনাদের চারপাশে গণ্ডি করে দিলাম, আর তারপর গাত্র বন্ধন করে প্রেতকালীর মন্দিরের চাতালে একটা অগ্নিকুণ্ড জ্বালিয়ে পদ্মাসনে বসে রাজকুমারকে আহ্বান করতে শুরু করলাম। কুমার চন্দ্রশেখর, তুমি যেখানেই থাকো এই প্রেতকালী মন্দিরের প্রাঙ্গণে উপস্থিত হও। আমি জানি তুমি আমাদের আশেপাশেই আছো।
তোমাকে আমি দেখতে চাই, তুমি এসো এখানে। এরপর আমি কিছু জবা ফুল আহুতি দিতে থাকলাম ওই অগ্নিকুণ্ডে। আর ঠিক এমন সময় আমরা সকলে দেখতে পেলাম প্রেতকালীর মন্দিরের পেছনে অন্ধকার থেকে বের হয়ে এলো সেই ভয়ঙ্কর রাজকুমারের প্রেত। সাদা ঘোড়ার উপরে রাজপোশাক পরিহিত রক্তাক্ত এক কিশোর হাতে খোলা তলোয়ার নিয়ে। এই দৃশ্য দেখে গণ্ডির মধ্যে থাকা সকলেই বেশ ভয় পেয়ে উঠল। আমি কিন্তু ভয় না পেয়ে এবার ধীরে ধীরে আসন থেকে উঠে দাঁড়ালাম। আর আমাকে দেখে ওই রাজকুমারের প্রেত আমাকে বলল, কি তান্ত্রিক, এবার তুই এসেছিস ওই মহিলাকে রক্ষা করতে? পারবি না, পারবি না তান্ত্রিক, তুই কিচ্ছু করতে পারবি না। আমি রাজকুমার চন্দ্রশেখরের অতৃপ্ত আত্মা, আর আমি স্কন্দ কাটা প্রেত। স্কন্দ কাটার শক্তি অসীম অসীম। আমাকে তুই হারাতে পারবি না। ওই ছোট রানী মরবে, আর তবে গিয়েই আমার প্রতিশোধ পূরণ হবে। আমি এবার নিজের সাথে আনা কিছুটা বিভূতি মন্ত্র পড়ে ছিটিয়ে দিলাম রাজকুমারের প্রেতের দিকে। আরো থমকে দাঁড়িয়ে পড়ল, ওই গণ্ডির দিকে এগোতে পারল না। আমি এবার ওকে বললাম, কুমার, তুমি আমাদের কর্তা, আর আমি তোমারই একজন প্রজা। আমি জানি কুমার, তোমার সাথে আর তোমার বাবা মায়ের সাথে অনেক অপরাধ হয়েছে, আর এই সবেরই মূলে ছিল তোমারই ছোট মা সেনাপতি জয়নারায়ণ। সেনাপতি জয়নারায়ণ তোমাকে খুন করেছিল এই স্থানে, আর তুমি প্রেত হয়ে তার উপর প্রতিশোধ তুলেছ। কিন্তু কুমার, তোমার এই ছোট মা নিজের সকল অপরাধ, সকল দোষ, সকল পাপ মন্ত্রীমশাইয়ের কাছে স্বীকার করেছে, আর নিজে এখন অনুতাপের আগুনে জ্বলছে। কুমার, আমি জানি তোমার সাথে যা হয়েছে সেটা ক্ষমার অযোগ্য অপরাধ, আর তাই রানীমা নিজেকে আইনের হাতে তুলে দিতেও প্রস্তুত হয়েছে। তুমি একজন বীরশ্রেষ্ঠ রাজকুমার, তোমাদের হাতে কোনো নারীর প্রাণ যাক সেটা তোমাদের ক্ষত্রিয় রীতি বিরুদ্ধ। আর আমি চাই না কুমার তোমার কপালে নারী হত্যার পাপ লাগুক, তাই কুমার নারী হত্যা থেকে বিরত হও। আমার কথা শুনে কুমারের প্রেত নিজের হাতে ধরা তলোয়ারটা নিচে নামিয়ে দিল, আর তারপর আমাকে বলল, ঠাকুর মশাই, আমি সত্যিই জানি না আপনি কে, কিন্তু আপনি আজ আমাকে, অর্থাৎ এই প্রেতকে সঠিক পথ দেখালেন। আমার মনে এতদিন কেবল প্রতিশোধের আগুন ছিল। এই প্রতিশোধের আগুনে জ্বলতে জ্বলতে আমি বেশ কিছু নিরপরাধ মানুষের প্রাণ নিয়েছিলাম, কিন্তু আজ আপনার এই কথাগুলো আমার অন্তরের সকল প্রতিশোধের ভাবনাকে একেবারে নষ্ট করে দিয়েছে। এখন আমি কেবল মুক্তি চাই ঠাকুর মশাই, কেবল মুক্তি চাই। আপনি আমাকে মুক্তির পথ দেখিয়ে দিন, যাতে এই অশরীরী জীবন কেটে নতুন জীবন লাভ করতে পারি আমি। বেশ, তাই হবে কুমার, তুমি তোমার হাতটা বাড়াও কুমার। এরপর আমি কুমারের হাতে তিল মেশানো গঙ্গা জল ঘটি থেকে মন্ত্র পড়ে ঢালতে লাগলাম, আর কুমারও আমার সাথে সাথে ওই মন্ত্র পড়ে চলল। আর তারপর একটা সময় পর আমরা সকলে দেখলাম কুমারের শরীরটা এক উজ্জ্বল আলোক বলয়ে পরিণত হলো, আরো ধীরে ধীরে মহাশূন্যে মিলিয়ে গেল। ও মিলিয়ে যেতে আমি এবার মন্ত্রীমশাইকে বললাম, মন্ত্রীমশাই, আমাদের কাজ শেষ, এখন আপনারা সুরক্ষিত, আর এইবার আপনারা ছোট রানীকেই আইনের হাতে তুলে দিন। উনি যে অপরাধ করেছে তা ক্ষমার অযোগ্য। হ্যাঁ ঠাকুর মশাই, আপনি ঠিকই বলেছেন, আমার শাস্তি হওয়াই উচিত। জীবনে কারোর ভালো করতে পারিনি আমি, সবসময় কিভাবে অন্যের ক্ষতি করা যায় সেই কথাই ভেবে গিয়েছি, আর নিজের সীমাহীন উচ্চাকাঙ্ক্ষা আর অতৃপ্ত কামনার আগুনে জ্বলে আমি আমার নিজের স্বামী আর ছেলে সম রাজকুমার চন্দ্রশেখরকে খুন করিয়েছিলাম। আমার জন্য যা শাস্তি বরাদ্দ থাকবে আমি সেসব মাথা পেতে নেব, কারণ আমার এই শাস্তি উদাহরণ হয়ে থাকবে সেই সব উচ্চাকাঙ্ক্ষী স্বার্থপর নারীদের কাছে যারা ঠিক আমারই মতো এহেন আচরণ করে চলেছে।
এরপর পরের দিন দারোগাবাবু ছোট রানীকে নিয়ে চলে যায়। পরবর্তীতে বিচারে ওনার ফাঁসি হয়েছিল। আমি এরপর ফিরে এলাম নিজের বাড়িতে। এতক্ষণ আমি আর কিশোরী মন্ত্রমুগ্ধের মতো শুনে যাচ্ছিলাম ঠাকুর মশাইয়ের বলা গল্পটা। গল্প শেষ হলে সেদিনের মতো আমি আর কিশোরী উঠে পড়লাম আর ঠাকুর মশাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে এলাম নিজেদের বাড়িতে। শুনছিলে শুভেন্দু চ্যাটার্জির কলমে একটি তারানাথ তান্ত্রিকের গল্প, তারানাথ তান্ত্রিক ও রাজকুমারের প্রেত। গল্পে তারানাথ তান্ত্রিকের চরিত্রে ছিলাম আমি দিব্যেন্দু দাস। অন্যান্য চরিত্রে অভিক, সৌরভ রায়, মেঘনা, দীপ্তিমান, রাজ, পূজা, ইন্দ্রাণী, পার্থসারথী এবং সৌভিক। গল্পের আবহ সৃষ্টিতে ফিনিক্স, পোস্টার ডিজাইনে আকাশ, পিক্সেলেট। গল্পটি আপনাদের কেমন লাগলো জানাবেন আমাদের ইউটিউব কমেন্ট সেকশনে। আর আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন আমাদের এই ইউটিউব চ্যানেলটি। আমরা 20,000 সদস্যের খুব কাছেই আছি। দেখা হবে অন্য কোনো গল্পে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সঙ্গে রাখবেন বঙ্গকথাকে।